গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের লেখা হিমু সিরিজের একটি উপন্যাস আঙুল কাটা জোগলু, চতুর্থ পর্ব। আমার গল্প পাঠ যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন গল্পে চলে যাই। জোগলু ভাই আমার পেছনে পেছনে আসছেন। কালো চশমায় তাকে অন্ধ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মতো লাগছে। তবে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী অস্থির প্রকৃতির, সারাক্ষণই এদিক ওদিক দেখছেন। খুট করে সামান্য কোনো শব্দ হলো সঙ্গে সঙ্গে সেদিক তাকালেন। এই অবস্থা। একটু পরপর আকাশের দিকেও তাকাচ্ছেন। আকাশে মেঘের ঘন ঘটা। আমাদের রিক্সা নেওয়া উচিত ছিল। জোগলু ভাই রিক্সা নেবেন না, তার নাকি সমস্যা আছে। কলাবাগানের গলিতে যখন ঢুকেছি তখন পটকা ফাটা কিংবা রিকশার টায়ার ফাটা শব্দ হলো। জোগলু ভাই লাফিয়ে উঠলেন। বডিগার্ড ধরনের যে দুজন তার সঙ্গে ছিল তারা এখনও আছে। বডিগার্ড দুজনের একজন বোকা টাইপ চেহারা, সে মাটির দিকে তাকিয়ে হাঁটে, কোনো কিছুতেই বিচলিত হয় না। আরেকজন জোগলু ভাইয়ের চেয়েও অস্থির, সে কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে পড়ে এবং পেছন দিকে তাকায়। তার মনে হয় ঘাম রোগ আছে, কপাল বেয়ে ঘাম পড়ছি। যখন সে দাঁড়িয়ে যায় তখন রুমাল দিয়ে কপালে ঘাম মোছে। জোগলু ভাই বললেন, তুমি কার বাসায় যাচ্ছ? আমি বললাম, শুভ্রর বাসায় যাচ্ছি। শুভ্রকে? আমার অতি ঘনিষ্ঠ এক বন্ধু, তার সঙ্গে 2 মিনিট কথা বলবো। আপনি ইচ্ছে করলে বাড়ির সামনে দাঁড়াতে পারেন কিংবা আমার সঙ্গে বাড়িতে ঢুকতেও পারেন। আমি বাইরেই দাঁড়াবো। তুমি 2 মিনিটের বেশি 1 সেকেন্ডও দেরি করবে না। তোমার বন্ধুর সঙ্গে আজ দেখা না করলে হয় না? খুবই জরুরি দরকার, সে আমাকে একটা ধাঁধা দিয়েছিল। ধাঁধার উত্তর বের করেছি, তাকে সেটা জানানো দরকার। কি ধাঁধা? এমন কি বস্তু যার জীবন আছে কিন্তু সে খাদ্য গ্রহণ করে না, সে সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানকে চোখে দেখে না? এমন কিছু আছে? অবশ্যই আছে। সেটা কি? চিন্তা করে বের করুন এটা কি। আবার বলো তো। এমন কি বস্তু যার জীবন আছে কিন্তু সে খাদ্য গ্রহণ করে না, যে সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানকে চোখে দেখে না? ভালো যন্ত্রণা তো, জটিল ধাঁধা। জটিল ধাঁধার উত্তর সহজ হয়, আপনি সহজভাবে চিন্তা করুন, জটিলভাবে করবেন না। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, বড় বড় ফোঁটা। লক্ষণ ভালো না, ঝুম বৃষ্টির পূর্বাভাস। শুভ্রদের বাড়ির গেট পর্যন্ত আসতেই ঝুম বর্ষণ শুরু হলো। আমি জোগলু ভাইকে নিয়ে বাড়িতে ঢুকলাম। বাড়ি বলা ঠিক না, টিনের ছাউনি। ছাউনির ভেতর সিমেন্টের বস্তা, রড রাখা, তার ফাঁকে বড় চৌকি পাতা। চৌকির উপর বসে লেখাপড়া করছে যে, তার নামই শুভ্র। শুভ্রর বয়স 10। রাজপুত্রের চেহারার যে বর্ণনা পাওয়া যায় সেরকমই তার চেহারা। বড় শুভ্রর বাবা ফ্ল্যাট বাড়ি হবে, তিনি সেটাই দেখাশোনা করছেন। জোগলু ভাই বললেন, এই ছেলে কে? আমি বললাম, শুভ্র, আমার বন্ধু। এই পৃথিবীর 10 জন সেরা বুদ্ধিমান বালকদের একজন। যার ছেলে, তার নাম নেয়ামত। এই পৃথিবীর 10 জন সৎ মানুষদের তিনি একজন। এর সঙ্গে পরিচয় হলো কিভাবে? আপনার সঙ্গে যেভাবে পরিচয় হয়েছে, নেয়ামত ভাইয়ের সঙ্গে একইভাবে পরিচয় হয়েছে। হঠাৎ দেখা পরিচয়। জোগলু ভাই চোখ থেকে চশমা খুললেন, তার দৃষ্টি শুভ্রর দিকে, সেই দৃষ্টিতে আগ্রহ এবং কৌতূহল। আমি বললাম, এই তোর বাবা কই? শুভ্র আমার দিকে না তাকিয়ে বলল, চিটাগাং। যতবারই শুভ্রকে দেখতে এসেছি ততবারই সে প্রথম কিছুক্ষণ এমন ভাব করেছে যে আমাকে দেখতে পাচ্ছে না। কথা বলে অন্যদিকে তাকিয়ে। কথা বলার ভঙ্গিটা অপরিচিত কারোর সঙ্গে কথা বলছে। চিটাগাং কবে গিয়েছে? গতকাল। তোকে ফেলে রেখে চলে গেছে? শুভ্র জবাব দিল না। রাতে এখানে একা ছিলি? হুম। ভয় পেয়েছিলি? হুম। আজ রাতেও একা থাকবি? হুম। ভয় পাবি না? পাবো। মাঝে মাঝে ভয় পাওয়া ভালো। ভয় পেলে শরীরের সব যন্ত্রপাতি ঝাঁকুনির মতো খায়, শরীর ভালো থাকে। যারা সবসময় ভয়ের মধ্যে থাকে তাদের শরীর ভালো থাকে। এই বলে আমি জোগলু ভাইয়ের দিকে তাকালাম। জোগলু ভাই বললেন, একটা বাচ্চা ছেলেকে একা রেখে বাবা চিটাগাং চলে গেছে, এটা কেমন কথা? আমি বললাম, বাবু নামের আরেকটা ছেলেকে ফেলে রেখে বাবা সারা ঢাকা শহর ঘুরছে, কিন্তু ছেলেটার সঙ্গে দেখা করছে না, এটাই বা কেমন কথা? বাবার অবস্থার সঙ্গে
এই ছেলের অবস্থা মেলাবে না। বাবুর সঙ্গে অনেকেই আছে, বাট দিস বয় ইজ অল বাই হিমসেলফ। শুভ্র এখন স্বাভাবিক হয়েছে, আমার দিকে তাকিয়েছে, মিটমিট করে হাসছে। আমি বললাম, তোর বাপ তোকে ফেলে চলে গেল কেন? তোকে নিয়ে গেল না কেন? শুভ্র বলল, বাবা যদি বাসে করে কিংবা ট্রেনে করে যেত তাহলে তো আমাকে নিয়েই যেত। বাবা গেছে বড় স্যারের সঙ্গে বিমানে, সেখানে আমাকে কিভাবে নেবে? বাবা কি বড় স্যারকে বলবে আমার ছেলেটাকে সঙ্গে নেই? আমি বললাম, ঠিক আছে। শুভ্র বলল, হিমু চাচু, তুমি কি কখনো বিমানে চড়েছ? আমি বললাম, না, আমি উড়াউড়ির মধ্যে নেই। শুভ্র জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বলল, চাচু, আপনি কখনো বিমানে চড়েছেন? জগলু ভাই শুভ্রের প্রশ্নের হঠাৎ কেমন যেন এলোমেলো হয়ে গেলেন। হয়তো তিনি ভাবতেই পারেননি এত আন্তরিক ভঙ্গিতে অপরিচিত একটা ছেলে তাকে প্রশ্ন করবে। তিনি থতমত খেয়ে বললেন, তুমি আমাকে জিজ্ঞেস করছো? শুভ্র বলল, জি। জগলু বলল, আমি অনেকবার চড়েছি। চাচু, আপনি ভয় পাননি? প্রথমবার যখন চড়েছি তখন খুবই ভয় পেয়েছিলাম। আমার সঙ্গে ছিল আমার স্ত্রী রেনু। জগলু ভাইয়ের কথার মাঝখানে শুভ্র বলল, চাচু, আপনি চোখ থেকে সানগ্লাস খোলেন, আপনার চোখ দেখতে পাচ্ছি না। জগলু ভাই সানগ্লাস খুললেন, শুভ্রের পাশের চকিতে এসে বসলেন। তার ভাবভঙ্গিতে বুঝছি তিনি দীর্ঘ গল্প শুরু করবেন। আমি বললাম, জগলু ভাই, আমাদের একটা কাজ ছিল না সুটকেস উদ্ধার করা? আরেকদিন উদ্ধার হবে। আপনি কতক্ষণ থাকবেন এখানে? থাকবো কিছুক্ষণ। আমার একটা কাজ ছিল যে। কাজ থাকলে চলে যাও, তোমাকে আমি তো শিকল দিয়ে বিধে রাখিনি। তাহলে একটা সিগারেট দিন, সিগারেট টানতে টানতে চলে যাই। জগলু ভাই বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সিগারেট টানতে পারবে না, এখানে সিগারেট শেষ করে তারপর যাও। আমি সিগারেট ধরালাম। শুভ্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জগলু ভাই হাত নেড়ে গল্প শুরু করেছেন, জমাটি গল্প। আমি তখন 3rd ইয়ার অনার্সের ছাত্র। 4 মাস পরে ফাইনাল পরীক্ষা। এর মধ্যে বিয়ে করে বিরাট ঝামেলায় পড়েছি। শুভ্র বলল, ঝামেলায় পড়েছেন কেন? মেয়ের বাবা মা কিছু না জানিয়ে বিয়ে করেছি। তারা আমার নামে একটা মামলাও করে দিয়েছে। আমি নাকি জোর জবরদস্তি করে তাদের মেয়েকে আটকে রেখেছি। পুলিশ আমাকে খুঁজছে। আমি তখন ঠিক করলাম। শুভ্র কথার মাঝখানে আবার প্রশ্ন করল, চাচু, গল্প শুরু করার আগে বলুন, পুলিশ কি শেষ পর্যন্ত আপনাকে ধরতে পেরেছিল? কক্সবাজারে এক হোটেলে ধরে আমাকে এবং তোমার চাচিকে। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর তো বটেই। থানা পুলিশ হাজত। আমাকে কোর্টে চালান করে দিল। সেখানে আরেক নাটক। তোমার চাচি বাবা মা আত্মীয় স্বজনের চাপে পড়ে বলে বসলো, এই লোককে আমি চিনি না, সে আমাকে জোর করে ধরে নিয়ে গেছে। তোমার চাচির কথা শুনে আমি অজ্ঞান হয়ে কাঠগড়ায় পড়ে গেলাম। শুভ্র বলল, চাচা, আমি এই গল্পটা আগে শুনব। জগলু ভাই বললেন, ঠিক আছে, এইটাই আগে। বলেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, তোমার সঙ্গে রাতে কথা হবে। গভীর রাতে জগলু ভাই টেলিফোন করলেন। আমি তখন বিছানায় শোবার আয়োজন করছি। বৃষ্টি চলছে। সন্ধ্যার দিকে একটু থেমেছিল। সন্ধ্যার পর থেকে প্রবল বর্ষণ এবং দমকা বাতাস। ঢাকা শহরে ইলেকট্রিসিটিও নেই। মেন ইলেকট্রিক গ্রিড নাকি ফেল করেছে। গাঢ় অন্ধকারে চাদরের নিচ থেকে টেলিফোনে কথা বলার ভালো মজা আছে। আমি জগলু ভাইয়ের সঙ্গে কথা বলে মজা পাচ্ছি। হ্যালো হিমু। ইয়েস জগলু ভাই, আপনি কোথায়? আমি শুভ্রের বাসায়। বলেন কি, আটকা পড়ে গেছেন? আটকা পড়ার তো কিছু নাই। এমন ঝড় বৃষ্টির মধ্যে একটা বাচ্চা ছেলেকে একা ফেলে রেখে আমি যাই কিভাবে? সেটাও কথা, রাতে কি এখানেই থাকবেন? এছাড়া আমার কি অন্য কোনো বিকল্প আছে? ঝড় বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নেই, বাচ্চা একটা ছেলে। আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, নিজেই রাঁধলাম। ডিম ছিল, ডাল ছিল। ডিম ডাল চাল মিশিয়ে খিচুড়ি টাইপ একটা বস্তু তৈরি করেছি। খেতে ভালো হয়েছে। আপনি রাঁধলেন? হ্যাঁ আমি। শুভ্র ছিল আমার অ্যাসিস্ট্যান্ট। শুভ্র কি জেগে আছে না ঘুমোচ্ছে? ঘুমাচ্ছে। মজার একটা কথা শোনো হিমু, যেই আমি ছেলেটাকে বললাম এত রাতে তোমাকে একা ফেলে আমি যাব না, অমনি সে কী করলো জানো? ঝাঁপ দিয়ে আপনার গায়ে এসে পড়লো। আমি প্রস্তুত ছিলাম না, হুড়মুড় খেয়ে চোখে থেকে নিচে পড়ে গেলাম। হা 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 হা।
জগলু ভাইয়ের ছেলে বাবু এবং আমি মুখোমুখি বসে আছি। ছেলেটির বয়স 4 কিংবা 5। বড় বড় চোখ, কোনো কথা বলার আগে অনেকক্ষণ তাকিয়ে থাকে। গরমের মধ্যে তাকে ফুল হাতা শার্ট পরানো হয়েছে। সে খাটের মাথার দিকে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে। তার হাতে লম্বা লেজের একটা খেলনা বাদর। বাদরটার চোখও তার মতোই বড় বড়। আমি তাকিয়েছি বাদরটার দিকে। একসময় ভয়ে ভয়ে বললাম, তোমার এই বাদর কি কামড়ায়? বাবু অবাক হয়ে বলল, কামড়াবে কেন, এটা তো খেলনা বাদর। ভেতরে তুলা ভরা? হ্যাঁ। আমি তার মতোই অবাক হয়ে বললাম, সত্যি খেলনা? বাবু বলল, হ্যাঁ, হাতে নিয়ে দেখুন। আমি বললাম, কোনো দরকার নেই, তুমি হাতে নিয়ে বসে থাকো। বাদরের কামড় খাওয়ার আমার শখ নেই। আপনাকে বললাম না এটা খেলনা। খেলনা হলে ভালো কথা। তুমি কি কিছুক্ষণ এই জন্তুটাকে চাদর দিয়ে ঢেকে রাখবে? আপনার ভয় লাগছে? হুম। আপনি ভীতু? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, বাবারে, আমি ভীতু না, কিন্তু জন্তু জানোয়ার আমি পছন্দ করি না। তুমি দয়া করে এটাকে চাদরের নিচে ঢোকাও। পৃথিবীর সব শিশু বয়স্ক ভীতু মানুষ দেখতে পছন্দ করে। বাবুও পছন্দ করলো। সে তার খেলনা বাদর চাদরের নিচে লুকিয়ে ফেলল। আমি বললাম, লেজটা বের হয়ে আছে, লেজটাও ঢোকাও। বাবু চাদরের নিচে লেজ ঢুকাতে ঢুকাতে আনন্দিত গলায় বলল, আপনি এত ভীতু। আমি বললাম, পৃথিবীতে সাহসী মানুষ যেমন থাকে ভীতু মানুষও থাকে, বুঝেছ? বাবু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চোখে আনন্দ ঝলমল করছে। আমি বললাম, তুমি কি আমাকে চিনেছ? না। সে কি, তোমার সঙ্গে আমার অনেকবার টেলিফোনে কথা হয়েছে। আমি তোমার হিমু চাচা। এখন চিনেছি। বাবা কোথায়? তোমার বাবা কোথায় তা তো জানি না। তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছিল একটা ভূতের বাচ্চা জোগাড় করার। বাচ্চা জোগাড় হয়েছে। ছেলে বাচ্চা পাওয়া যায়নি, মেয়ে বাচ্চা। কোথায়? সঙ্গেই আছে। চাদর দিয়ে ঢেকে রেখেছি, এরা আলো সহ্য করতে পারে না। আমার কাছে দিন তো। এখন দেয়া যাবে না, তোমার জন্মদিনে তোমার বাবা তোমার হাতে দেবেন। আমি শুধু স্যাম্পল দেখাতে এনেছি। তোমার পছন্দ হয় কি না জানা দরকার। তুমি চেয়েছিলে ছেলে ভূতের বাচ্চা, এটা মেয়ে। কই একটু দেখান তো। জানালা বন্ধ করতে হবে। এত আলোতে বের করা যাবে না। কাউকে বলো দরজা জানালা বন্ধ করতে। বাবু চিৎকার করে ডাকলো, ফুপু, বড় ফুপু। মধ্যবয়স্ক এক মহিলা ঢুকলেন। চোখভর্তি সন্দেহ নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ভঙ্গিতে বললাম, জগলু ভাই আমাকে পাঠিয়েছেন। আমার কথায় ভদ্রমহিলার চোখের সন্দেহ দূর হলো না। তিনি শীতল গলায় বললেন, আপনি এই ঘরে ঢুকলেন কিভাবে? আমি বললাম, দরজা খোলা ছিল, ঢুকে পড়েছি। দরজা তো কখনো খোলা থাকে না। আজ ছিল, ছিল বলেই ঢুকেছি। আপনি কি দয়া করে ঘরের জানালাগুলো একটু বন্ধ করবেন? কেন? বাবুর জন্য একটা উপহার এনেছি, তাকে দেব। উপহারটা এমন যেন আলোতে দেখানো না যায়। কি উপহার? একটা ভূতের বাচ্চা। ভদ্রমহিলার চোখের সন্দেহ আরও ঘনীভূত হলো। তিনি তাকালেন বাবুর দিকে। বাবু বলল, ওনাকে ছেলে ভূতের বাচ্চা আনতে বলেছিলাম, উনি এনেছেন মেয়ে ভূতের বাচ্চা। ভদ্রমহিলা বললেন, কি এনেছেন দেখান। আমি বললাম, দেখান বললেই তো আর দেখানো যায় না, ঘরের দরজা জানালা বন্ধ করতে হয়। তাছাড়া আপনার সামনে আমি এই জিনিস বের করব না। ভূতের বাচ্চারা ভীতু প্রকৃতির হয়, আপনাকে দেখে ভয় পেতে পারে। বাবু বলল, ফুপু তুমি দরজা জানালা বন্ধ করে চলে যাও তো। আমি হাসি মুখে বললাম, ভূতের বাচ্চা তো এই বাড়িতেই থাকবে। বাবু যদি পরে আপনাকে দেখাতে চায় আপনি দেখবেন। আপনাকে এই মুহূর্তে যে দেখাতে হবে তা তো না। চাদরের আড়াল থেকে আমি সবুজ রঙের চ্যাপ্টা একটা বোতল বের করলাম। বোতলের মুখ সিলগালা দিয়ে বন্ধ করা। বোতলের ভেতর দুটি মার্বেল। ভালো করে তাকালে ধোঁয়াটে কিছু একটা দেখা যায়। আমি বললাম, ধোয়া ধোয়া জিনিসটা ভূত। কাচের গোল জিনিস দুটি চেনো? না। এদের বলে মার্বেল। ভূতের বাচ্চাটা যেন খেলতে পারে, এই জন্য মার্বেল দিয়ে দেওয়া। ওর নাম কি? নাম জানি না, তুমি জিজ্ঞেস করে জেনে নিও। কথা বলে? ছোটদের সঙ্গে বলে, বড়দের সঙ্গে বলে না। কি খায়? এখন চাঁদের আলো খায়, আর একটু বড় হলে মোমবাতির আলো, কুপির আলো, হারিকেনের আলো এইসব খাবে। কিভাবে খায়? বোতলটা চাঁদের আলোতে কিছুক্ষণ রেখে দিলেই তার খাওয়া হয়ে যাবে। এর বাবা মা কোথায়?
কোথায় তা তো জানি না, তুমি জিজ্ঞেস করে জেনে নিও। এখন জিজ্ঞেস করব? এখন জিজ্ঞেস না করাই ভালো, আমি সামনে আছি তো, জবাব দেবে না। আমাকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? এটাকে আমি ধরে এনেছি তো, এই জন্য আমাকে পছন্দ করে না। তোমাকে কেউ যদি ধরে নিয়ে ভূতদের কাছে দিয়ে আসতো, তুমি তাকে পছন্দ করতে? না। এখন বোতলটা দাও, আমি এটা নিয়ে চলে যাই। না, আমি বোতল দেব না। তুমি ছেলে ভূত চেয়েছিলে, এটা তো মেয়ে। বাবু গম্ভীর গলায় বলল, আমি বোতল দেব না। সে বোতল চাদরের নিচে লুকিয়ে ফেলল। বাবু সম্পর্কে যেসব তথ্য জানলাম তা হলো, বাবুর মা মারা গেছে তার 1 বছর বয়সে। বাবুর 2 ফুপু তাকে পালাক্রমে লালন পালন করে। এখন দায়িত্বে আছেন বড় ফুপু, যার নাম রোকসানা। বাবুর অসুখ ধরা পড়েছে 3 বছর বয়সে। এই অসুখে রক্তের লোহিত কণিকা তৈরি কমে যায়। যেগুলো তৈরি হয় সেগুলো থাকে ভাঙা ভাঙা। এই অসুখের একমাত্র চিকিৎসা বোন মারো ট্রান্সপ্লান্ট। সেই চিকিৎসা 1 দফা করা হয়েছে, কাজ হয়নি। 2য় দফা চিকিৎসার প্রস্তুতি চলছে, সেটা কখন শুরু হবে কেউ জানে না। বাবুর সঙ্গে তার বাবার দেখা হয় না বললেই চলে। গত 6 মাসে পিতা পুত্রের কোনো দেখা সাক্ষাৎ হয়নি। ছেলেটা তার বাবার জন্য সবসময় অপেক্ষা করে থাকে। তার খাটের একপাশে সে বাবার জন্য 2টো বালিশ দিয়ে রাখে। তার ধারণা, কোনো এক রাতে ঘুম ভেঙে সে দেখবে তার বাবা তার পাশে শুয়ে আছে। বাবুকে দেখে চলে আসার সময় তার ফুপু রোকসানা বেগমের সঙ্গে কথা হলো। অতি শীতল ধরনের মহিলা, কথাবার্তা কাটা কাটা। তিনি ধরে নিয়েছেন আমি আঙুল কাটা জগলুর দলের লোক। আমার চাদর ঝাড়া দিলে 5-6টা কাটা আঙুল পাওয়া যাবে। তিনি কঠিন গলায় বললেন, আপনার ওস্তাদের খবর কি? আমি বললাম, ভালো। আপনার ওস্তাদের ডান হাত মতি মিয়া ধরা পড়েছে। এই বাড়িতে বাবুকে দেখতে এসে ধরা পড়েছে। আমি বললাম, ওস্তাদের কাছ থেকে এই খবর পেয়েছি। আপনিও এখান থেকে ধরা খাবেন, পুলিশ আপনাকে ধরবে। আমি হাসি মুখে বললাম, ধরবে না। পুলিশ ধরাধরি কাজ দিনে করে না, রাতে করে। সকাল 8টায় কোনো অপরাধী পুলিশের হাতে ধরা পড়েছে এমন রেকর্ড নাই। এই সময় পুলিশ ভাইরা চা নাস্তা খায়। আপনি কি আপনার ওস্তাদকে একটা কথা বলতে পারবেন? পারবো। তাকে বলবেন সে যেন তার ছেলের দায়িত্ব অন্য কাউকে দেয়। আমি আর আমার বোন এই দায়িত্ব নেব না। পুলিশ যে আমাদের কি পরিমাণ যন্ত্রণা করে তা আপনার ওস্তাদ জানে না। আমি ওস্তাদকে বলবো। আজকের খবরের কাগজ পড়েছেন? আমি খবরের কাগজ পড়ি না। আজকেরটা পড়ে দেখতে পারেন, ভালো লাগার সম্ভাবনা আছে। বাসায় খবরের কাগজ আছে, এনে দেবো? দিতে পারেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খবর পড়ে শেষ করলাম। প্রথম পাতায় সচিত্র খবর, আঙুল কাটা জগলু গ্রুপের সদস্য কুখ্যাত সন্ত্রাসী মতি মিয়া ক্রসফায়ারে নিহত। পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়েছিল। এই সময় তার সঙ্গী সাথীরা গুলি ছুটতে শুরু করে। সুযোগ বুঝে মতি মিয়া পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যেতে চেষ্টা করলে 2 দলের ক্রসফায়ারে নিহত হয়। তার লাশ গত 2 দিন ধরে হাসপাতালে মর্গে পড়ে আছে। তার আত্মীয়স্বজনরা কেউ লাশ নিতে আসেনি। মতি মিয়ার মৃত্যুর সংবাদে চানখারপুর এলাকার অধিবাসীরা মিষ্টি বিতরণ করে। রোকসানা বেগম বললেন, খবর পড়েছেন? জি। আপনাদের সবার ক্ষেত্রে এই ব্যাপার ঘটবে। ডেড বডি মর্গে পড়ে থাকবে, কেউ আনতে যাবে না। আপনার ওস্তাদের ডেড বডিও আমরা কেউ আনতে যাব না। এই খবরটা কি আপনি আপনার ওস্তাদকে দিতে পারবেন? পারবো। আপা যাই? আপা ডাকবেন না, আমি আপনাদের কারোর আপা না। মতি মিয়ার ডেড বডি হাসপাতালে মর্গ থেকে রিলিজ করা খুব ঝামেলার ব্যাপার হবে বলে ভেবেছিলাম। বাস্তবে কোনো ঝামেলাই হলো না। 2টো ফর্ম ফিল আপ করলাম, 3 জায়গায় দস্তখত করলাম। যিনি ফর্ম ফিল আপ করালেন তিনি একবার জিজ্ঞেস করলেন, আপনার কি হয়? আমি বললাম, ভাই। ভদ্রলোক চোখ সরু করে বললেন, আপনি কি করেন? প্রশ্নের উত্তরে আমি মিষ্টি করে হাসলাম। তাতেই ভদ্রলোকের মুখ শুকিয়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন, লাশ নেবেন কিভাবে? আমি বললাম, ঠেলাগাড়ি। ভদ্রলোক এমনভাবে মাথা নাড়লেন যেন ঠেলাগাড়িতে লাশ নেওয়াটাই উত্তম ব্যবস্থা। ঠেলাগাড়িটা এখন মনসুর সাহেবের বাড়ির সামনে। আমি মনসুর সাহেবের ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছি। আমি এসেছি সুটকেস ডেলিভারি নিতে। আজ মঙ্গলবার, পিতাকন্যা দুজনেরই দেশ ছেড়ে চলে যাবার কথা। মাল আজকের মধ্যেই ডেলিভারি না নিলে সমস্যা হবে। জগলু ভাই ব্যাপারটা সহজভাবে নেবেন না। সুটকেস ডেলিভারি পেয়ে গেছি।
পিতাকন্যার কাছে বিদায় নেওয়া হয়েছে। কন্যা আজ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। কেক খেতে দিয়েছে, কফি খেতে দিয়েছে। ভালো জায়গার কেক। কেক থেকে ভেসে আসা মাখনের গন্ধ এখনও বাতাসে ভাসছে। মনসুর সাহেব বললেন, আমি তোমাকে বলেছিলাম মাসের 1 তারিখে এসে আমার ক্যাশিয়ারের কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাবে, তুমি তো আসোনি। আমি হাসি মুখে বললাম, স্যার সময় পাইনি, বেকার মানুষের ব্যস্ততা বেশি থাকে। মনসুর সাহেব কিছু বলতে যাচ্ছিলেন, এই সময় তার দারোয়ান এসে কানে কানে কী যেন বলল। মনসুর সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আবার কানে কানে তার মেয়েকে কী যেন বললেন। মেয়ের মুখও ছাইবর্ণ হয়ে গেল। আমি বললাম, কোনো সমস্যা? মনসুর সাহেব কিছু বললেন না। মিতু বলল, আমাদের বাসার সামনে যে ঠেলাগাড়ি দাঁড়িয়ে আছে সেটা কি আপনি নিয়ে এসেছেন? আমি বললাম, হ্যাঁ। মিতু বলল, ঠেলাগাড়িতে বিছানা চাদর দিয়ে ঢাকা জিনিসটা কি? আমি বললাম, একটা ডেড বডি, জগলু ভাইয়ের আপন লোক, মতি মিয়ার ডেড বডি। স্যার, মতি মিয়াকে চিনেছেন তো নিশ্চয়ই? মনসুর সাহেব থেমে থেমে বললেন, তুমি তার ডেড বডি নিয়ে কি করছো? কবর দিতে নিয়ে যাচ্ছি স্যার। হাসপাতালে মর্গ থেকে রিলিজ করে নিয়ে এসেছি, এখন গোরস্থানে নিয়ে যাব। মিতু বলল, বাড়ির সামনে একটা ডেড বডি রেখে আপনি চা কেক খাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, জীবিত মানুষই তো চা কেক খাবে। মৃত মানুষ যদি চা কেক খেতে পারত তাহলে মতি ভাইকেও ডেকে আনতাম। দারোয়ান এখনও আছে। সে এমনভাবে তাকিয়ে আছে যেন হুকুমের অপেক্ষা করছে। বড় সাহেবের হুকুম পাবে আর সে ঝাঁপ দিয়ে পড়বে আমার উপর। আমি দারোয়ানের দিকে তাকিয়ে বললাম, দারোয়ান ভাই, আপনি ঠেলাগাড়ির আশেপাশে থাকলে ভালো হয়, কুকুর ডেড বডি অ্যাটাক করতে পারে। দারোয়ান তাকালো তার বড় সাহেবের দিকে। সেই দৃষ্টিতে পরিষ্কার লেখা, আপনি অনুমতি দিন, আর চুপ করে দেখেন আমি কি করি। বড় সাহেব তেমন কোনো হুকুম দিলেন না, চোখের ইশারা করলেন চলে যেতে। ঘরে আমরা এখন 3 জন। নীরবতা চলছে। কেউ মনে হয় বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, স্যার চলি। মনসুর সাহেব আমাকেও বসতে ইশারা করলেন। আমি ধপ করে বসে পড়লাম। মিতু অবাক হয়ে বাবার দিকে তাকাচ্ছে। সম্ভবত বোঝার চেষ্টা করছে কেন তার বাবা আমাকে বসতে বলল। মিতু কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখনই আমার মোবাইল বাজলো। আমি বোতাম টেপার আগেই বুঝতে পারলাম টেলিফোন করেছে জগলু ভাই। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ সময় রিং শুনে বোঝা যায় টেলিফোন কে করেছে। ব্যাপারটা কি কে জানে। জি জগলু ভাই, ভালো আছেন? তুমি কোথায়? মনসুর সাহেবের বাসায়, মাল ডেলিভারি নিতে এসেছি। পেয়েছো? জি পেয়েছি, 10 মিনিটের মধ্যে চলে আসো। কোথায় চলে আসবো? রমনা পার্কে, ওই দিন যেখানে বসেছিল সেখানে, আমার লোক থাকবে। জগলু ভাই, একটু যে দেরি হবে, 4 ঘন্টা ধরে রাখেন, তার বেশিও লাগতে পারে। কেন দেরি হবে? আমার সঙ্গে আছে মতি মিয়ার ডেড বডি, হাসপাতাল থেকে রিলিজ করেছি, দাফন কাফনের সময় লাগবে। এখানে থেকে আজিমপুর গোরস্থানে যেতেই লাগবে 2 ঘন্টা। ঠেলা গাড়িতে করে যাওয়া, বুঝতেই পারছেন। তোমার সঙ্গে মতি মিয়ার ডেড বডি? জি। সত্যি কথা বলছো? জি। জগলু ভাই চুপ করে আছেন। ঘটনা হজম করতে সময় লাগছে। সময় লাগারই কথা। হেমো, জি ওস্তাদ। মতি সবসময় বলতো মারা গেলে তার ডেড বডি যেন গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তার বাবার পাশে যেন তার কবর হয়। তার বাড়ি নেত্রকোনা জেলায়, থানার নাম কেন্দুয়া, গ্রাম রয়্যালবাড়ি। একটা মাইক্রোবাসে করে ডেড বডি নিয়ে যাও, পারবে না? অবশ্যই পারবো। আপনারা কেউ যাবেন? না। মাইক্রোবাসে ভাড়া কোত্থেকে দেব? সুটকেসের টাকা নিয়ে খরচ করো। ওই টাকাটা ভাঙতে ইচ্ছে করছে না। আপনি বরং একটা কাজ করুন, মনসুর সাহেবকে বলুন তিনি যেন তার গাড়ি দেন। উনি আমার সামনেই আছেন, নিন কথা বলুন। আমি হতভম্ব মনসুর সাহেবের হাতে টেলিফোন ধরিয়ে দিয়ে মিতুর দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বললাম, আরেক কাপ কফি খাওয়াবে? ঘরের কফি এবং চটপটি কখনো দোকানের মতো হয় না। তোমাদের কফি দোকানের চেয়েও ভালো। মিতু অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনসুর সাহেবও তাকিয়ে আছেন। ওনার সঙ্গে জগলু ভাইয়ের কী কথা হয়েছে জানি না, তবে মনসুর সাহেবের দৃষ্টিতে কোনো উত্তাপ নেই। মনসুর সাহেব ক্লান্ত গলায় বললেন, হেমু শোনো, ডেড বডি ক্যারি করার মতো গাড়ি আমার কাছে নেই, তবে আমি গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, তোমার অসুবিধা না হলে আমি তোমার সঙ্গে যেতে চাই। মনসুর সাহেব বললেন, আমি জানি না কেন যেতে চাচ্ছি, কিন্তু যেতে চাচ্ছি, এ তো ভুল নেই।
বাবা, আমাদের ফ্লাইট বিকাল 3টায়। মন্ত্রী সাহেব গম্ভীর গলায় বললেন, ফ্লাইট ক্যান্সেল করা কোনো ব্যাপার না। দুটা গাড়ি নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। গন্তব্য নেত্রকোনা, থানা কেন্দুয়া, গ্রাম রয়্যালবাড়ি। প্রথম গাড়িতে বিশাল পাজেরো টাইপ গাড়ি, আছেন মনসুর সাহেব এবং তার কন্যা মিতু। তাদের পেছনে পেছনে মাইক্রোবাসে করে আমি। আমার সঙ্গে বাদলকে খবর দিয়েছিলাম, সে মহা উৎসাহে ছুটে এসেছে। আমরা দুজন বসেছি ড্রাইভারের পাশে। ড্রাইভারের নাম নেয়ামত আলী, হাসি খুশি তরুণ। লাশের গাড়ি ড্রাইভার হবে বয়স্ক, বিষণ্ণ মুখের কেউ। নেয়ামত আলীর মধ্যে বিষণ্ণতা ছিটাফোটা নেই। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে বরযাত্রী নিয়ে যাচ্ছে। গাজীপুর চৌরাস্তা পার হবার পরপরই সে বলল, স্যার, গান দিব? আমি বললাম, কি গান দেবে? সব ধরনের গান আছে, ইংলিশ, হিন্দি, ডান্স মিউজিক। ডান্স মিউজিক দাও। নেয়ামত আলী বলল, পতাকা নামে মিউজিক দিতে হবে। কি পতাকা? লাল পতাকা। যে গাড়িতে লাশ আছে, গাড়িতে লাল পতাকা দিতে হয়। আমার গাড়ি তো আছে। মিনিস্টারের গাড়িতে যেরকম পতাকা থাকে, লাশের গাড়িতেও থাকে। লাশ হইল গিয়া মিনিস্টার। নেয়ামত রাস্তার পাশে গাড়ি পার্ক করে পতাকা খুলে ফেলে ডান্স মিউজিক দিয়ে দিল। ঝা ঝুমঝুম মিউজিক। আমি বাদলের দিকে তাকিয়ে বললাম, কেমন বুঝছিস? বাদল সবগুলো দাঁত বের করে বলল, খুবই ভালো। মজা পাচ্ছিস তো? অবশ্যই, তোমার সঙ্গে যে কোনো জায়গায় যাওয়ার মধ্যেই মজা আছে। খালু সাহেব কি জানেন তুই আমার সঙ্গে? না, তাকে জানানো দরকার। রাতে রাতে আমরা ফিরতে পারবো বলে মনে হয় না, উনি পরে টেনশন করবেন। বাদল উদাস গলায় বলল, জানাতে হলে তুমি জানাও, আমি কথা বলবো না। আমি খালু সাহেবকে টেলিফোন করলাম। খালু সাহেব টেলিফোন ধরেই বললেন, হেমো, বাদল কোথায়? আমি বললাম, আমার পাশেই বসে আছে। তোমার পাশে বসা? জি খালু সাহেব। খালু সাহেব থমথমে গলায় বললেন, সে কেন তোমার পাশে বসে আছে, সেটা কি জানতে পারি? আমি মধুর ভঙ্গিতে বললাম, আমরা একটা ডেড বডি নিয়ে নেত্রকোনার দিকে রওনা হয়েছি খালু সাহেব। কি বললে? আবার বলো। আমি আর বাদল একটা ডেড বডি নিয়ে নেত্রকোনা যাচ্ছি। কি নিয়ে নেত্রকোনা যাচ্ছ? ডেড বডি। পত্রিকায় পড়েছেন নিশ্চয়ই, কুখ্যাত সন্ত্রাসী মতিমেয়া ক্রসফায়ারে মারা গেছে। তার ডেড বডি নিয়ে যাত্রা করেছি। খালু সাহেব, আমাদের জন্য একটু দোয়া রাখবেন। আপনি কি বাদলের সঙ্গে কথা বলবেন? খালু সাহেব স্পষ্ট স্বরে বললেন, না। বলেই টেলিফোন অফ করে দিলেন। আমরা রয়্যাল বাড়ি পৌঁছালাম সন্ধ্যাবেলা। পরিকল্পনা ছিল ঘণ্টাখানেকের মধ্যে দাফন কাফন শেষ করে ঢাকার দিকে রওনা হব। নানান ক্যাচাল শুরু হয়ে গেল। জাগ্রত জনতা আমাদের ঘিরে ধরল। জাগ্রত জনতার মুখপাত্র জামে মসজিদের পেশ ইমাম মৌলানা তাহের উদ্দিন জালামে ভাষণ দিলেন। তার বক্তব্য, অতি দুষ্ট সন্ত্রাসীর কবর রয়্যালবাড়িতে হবে না। জাগ্রত জনতাকে কখনো কিছু বোঝানো যায় না, তাদেরকে কিছু বলা বৃথা। আমরা সেখান থেকে রওনা হলাম মতিমিয়ার মামার বাড়ি বাল্লা গ্রাম। এই গ্রাম যেহেতু অতি প্রত্যন্ত অঞ্চল, সেখানে জাগ্রত জনতা দেখা পাবার কথা না। দেখা গেল আমার অনুমান ভুল। বাল্লা গ্রামের জনতা আরও বেশি জাগ্রত, তাদের মূর্তি আরও উগ্র। বাল্লা গ্রামের জাগ্রত জনতার মুখপাত্র জৈনক হিন্দু মেম্বার, তার নাম যাদব। যাদববাবু চোখ মুখ লাল করে বললেন, আপনাদের বিবেচনা দেখে অদ্ভুত হয়েছি। এমন এক খুনিকে আমাদের গ্রামে নিয়ে এসেছেন। আমি বললাম, এখন তো সে আর খুন করতে পারবে না, কবরে ঢুকাই দেবেন, শরীর পচে গলে যাবে। অসম্ভব, অসম্ভব। আপনারা যদি এক্ষুনি বিদায় না হন, অসুবিধা আছে। কী অসুবিধা? সেটা মুখে বলবো না, কাজে দেখবেন। আমি জগলু ভাইকে টেলিফোন করলাম, জানতে চাইলাম কি করণীয়। জগলু ভাই শান্ত গলায় বললেন, লাশ ফেলে চলে আসো। কোথায় ফেলে আসবো? যেখানে ইচ্ছা ফেলে আসো। বলেই জগলু ভাই টেলিফোন অফ করে দিলেন। বাদল আমার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, খুবই মজা লাগছে, গুড অ্যাডভেঞ্চার। ডেড বডি নিয়ে ঘুরছি, কবর দেওয়ার জায়গা পাচ্ছি না। সো ইন্টারেস্টিং, সো মাচ ফান। দুর্ধর্ষ সন্ত্রাসী আঙুল কাটা জগলু ভাইয়ের ডান হাত মতিমিয়া ডেড বডি নিয়ে আমরা মোটামুটি ভালো ঝামেলাতেই পড়ে গেলাম। রাত 1টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, এমন বৃষ্টি যে 2 হাত সামনে কি হচ্ছে দেখা যায় না। আমরা ঢাকার দিকে ফিরে আসছি। শেষ চেষ্টা হিসেবে আজিমপুর গোরস্থানে ট্রাই করব এমন পরিকল্পনা। নিশিরাতে সাধারণত শব্দ অন্যরকম কানে শোনায়। গাড়ির চাকার শব্দ, বাতাসের শব্দ এবং বৃষ্টির শব্দ
সব মিলে একাকার হয়ে কেমন ভৌতিক আওয়াজ পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যেই মনে হচ্ছে সাদা চাদর মুড়ি দেওয়া মতি মিয়া কাশছে, বুড়ো মানুষের খক খক কাশির মতো কাশি। বাদল চমকে উঠে বলল, ভাইজান, কে কাশে? মাইক্রোবাসের ড্রাইভার নিয়ামত আলী চাপা গলায় বলল, আয়াতুল কুরসি পড়েন, আইজ আমরার খবর আছে। বাদল আমার কাছে ঘেঁষে এসে ফিসফিস করে বলল, মতি মিয়া কাশছে নাকি? আমি উদাস গলায় বললাম, বুঝতে পারছি না। ঠান্ডা লেগে কাশি রোগ হতে পারে, তবে লাশদের ঠান্ডা লাগে এরকম আগে শুনি নাই। বাদল বলল, চলো আমরা উনাদের পাজেরো গাড়িতে চলে যাই। নিয়ামত আলী বলল, আপনারা পাজেরো গাড়িতে যাইবেন আর আমি একলা থাকুম এইখানে, ভূতের থাপ পরে একা খামু, মাপ চাই। বলতে বলতে সে ব্রেক চেপে গাড়ি থামিয়ে দিল। মনসুর সাহেবের গাড়ির উইন্ডো গ্লাস নামিয়ে উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে? আমাদের ড্রাইভার বলল, লাশ জিন্দা হয়ে গেছে, কাশতেছে। মনসুর সাহেব বললেন, কি বলো এইসব? বাদল সঙ্গে বলল, ঘটনা সত্য, একবার হাঁচি দিয়েছে, আমি স্পষ্ট শুনেছি। নিয়ামত আলী বলল, সে ভূতে পাওয়া লাশ নিয়ে যাবে না, লাশ এইখানে নামিয়ে দিতে হবে, লাশ নামানোর সময় সে হাত দিয়ে ধরবে না। আমি মনসুর সাহেবকে জিজ্ঞেস করলাম, স্যার কি করা যায়? উনি চুপ করে রইলেন। মিতু বলল, সব ঝামেলা আপনি তৈরি করেছেন, কি করা যায় সেটা আপনি ঠিক করবেন। আমি বললাম, তুমি আমার অবস্থায় হলে কি করতে? মৃত বলল, আপনার অবস্থায় আমার কখনো হতোই না। লাশ এখানে ফেলে রেখে যাব কি না সেটা বলো, আপনার যা ইচ্ছে করুন, আমি আর 5 মিনিট অপেক্ষা করব, তারপর বাবাকে নিয়ে চলে যাব। নিয়ামত আলী বলল, বাহাসে সময় নাই, এই জিনিস রাস্তার ধারে ফালায়া আমরা চলে যাব, সোজা কথা, সোজা হিসাব। মৃত মানুষের ওজন বাড়ে, কথাটা সত্যি। হালকা পাতলা মতি মিয়াকে নাড়ানোই মুশকিল, টানাটানির কাজ আমাকেই করতে হচ্ছে। কেউ ধরবে না, বাদলও না। মনসুর সাহেব 5 ব্যাটারির একটা টর্চ জ্বালিয়ে ধরে আছেন। নিয়ামত আলী শেষ কথা বলে দিয়েছে, তাকে 1 লাখ টাকা দিলেও সে লাশ হাত দিয়ে ধরবে না, 2 লাখ দিলেও না। অনেক ঝামেলা করে ডেড বডি নামালাম এবং কাদায় পাহড়কে গড়িয়ে পানি ভর্তি গর্তে পড়ে গেলাম। লাশের গা থেকে কাপড় খুলে গেল, তার বিভৎস মুখ বের হয়ে আছে। লাশের চোখের পাতা রিগর মোর্টিস হবার আগেই বন্ধ করতে হয়, নয়তো লাশ বিকট ভঙ্গিতে চোখ মেলে তাকিয়ে থাকে। মতি মিয়ার চোখ কেউ বন্ধ করেনি বলে তার চোখ ভয়ঙ্কর ভঙ্গিতে তাকিয়ে আছে। তাকে নিয়ে পানিতে নামার পর একটা ঘটনা ঘটল। ডেড বডি পানিতে ভেসে উঠল, এমনভাবে ভাসল যেন সে বসে আছে এবং আমার দিকে তাকিয়ে মাথা নাড়ছে। চারদিকে ঘন শালবন, বাতাস লেগে গাছের পাতায় শীষের মতো শব্দ হলো। সবার কাছে মনে হলো মাথা দোলাতে দোলাতে মতি মিয়া শীষ দিচ্ছে। মিতু আতঙ্কিত গলায় বলল, হিমু সাহেব, আপনি এখনো গর্তে বসে আছেন কেন? উঠে আসুন তো, আপনার পায়ে পড়ি, প্লিজ উঠে আসুন। আমি বললাম, উঠে আসতে পারছি না, ব্যাটা আমার শার্ট ধরে আছে। মিতু বলল, এইসব আপনি কি বলছেন? আমি বললাম, ঠাট্টা করছি, মৃত মানুষ শার্ট ধরবে কিভাবে? নামার সময় তার আঙুলের ভেতর শার্ট ঢুকে গেছে। নিয়ামত আলী বলল, আমি পরিষ্কার দেখছি ভাইজান, উঠতে ধরছিল, লাশটা খপ কইরা ওনার শার্ট ধরছে। আইজ আমরা খবর আছে, পড়েন সবাই, আয়াতুল কুরসি পড়েন। মানুষের স্বভাব হচ্ছে সে একবার ভয় পেলে ভয় পেতেই থাকে, ভয় পাওয়াটা তার জন্য ধারাবাহিক ব্যাপার হয়ে যায়। নিয়ামত গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কেউ দয়া করে পেছনে তাকাবেন না, পেছনে তাকাইলেই ধরা খাবেন। বাদল ভীত গলায় বলল। নিয়ামত চাপা গলায় বলল, হারামজাদা এখন খাড়া হয়েছে। বাদল বলল, কে খাড়া হয়েছে? নিয়ামত ফিস ফিস করে বলল, বুঝেন না কেন? মতি মিয়া লাশ খাড়া হয়েছে, আয়তাল কুরসি পড়েন। হারামজাদা মনে হয় গাড়ির পেছনে পেছনে দৌড় দেবে, দৌড় দিয়ে আমরা গাড়ি দ্রুত গতিতে চলার অনেক বর্ণনা আছে, যেমন উল্কার গতিতে চলছে, গাড়ি ঝড়ের গতিতে চলছে। নিয়ামত বর্ণনার কাছাকাছি গতিতেই গাড়ি চালাচ্ছে। বিপজ্জনকভাবে সে মনসুর সাহেবের পাজরকে ওভারটেক করে এগিয়ে গিয়ে তৃপ্তির ভঙ্গিতে বলল, এখন ধরলে পাজরওয়ালারে ধরবে, আমরা রক্ষা পাইছি। সে অবশ্য রক্ষা পেল না, পাজরো ড্রাইভার তাকে ওভারটেক করলো। কিছুক্ষণের মধ্যেই নিয়ামত আলী পাজরো ওভারটেক করলো। ঝড়ের গতি বাড়ছে, আমাদের 2 গাড়ির ওভারটেকের খেলা চলছে। এর মধ্যে খালু সাহেবের টেলিফোন এসেছে, তিনি বাদলের সঙ্গে কথা বলতে চান।
আমি বাদলের হাতে মোবাইল সেট ধরিয়ে দিলাম। বাদল ফিসফিস করে বলল, বাবা এখন কথা বলতে পারবো না, আমরা খুব বিপদে আছি, আমাদের তাড়া করেছে। কে তাড়া করেছে? মতি মিয়া। মতি মিয়া হচ্ছে ডেড বডি, যাকে আমরা কবর দিতে নিয়ে যাচ্ছিলাম। সে জীবিত হয়ে গেছে, সে আমাদের তাড়া করছে। ধমকাচ্ছ কেন বাবা? নাও হিমবাজানের সঙ্গে কথা বলো। আমি মধুর গলায় বললাম, হ্যালো খালুজান, ভালো আছেন? খালার শরীর ভালো? খালুজান আকাশ ফাটিয়ে গর্জন করলেন, তুমি আমার ছেলেকে কি করেছো? কিছু করিনি তো খালুজান। সেই সব আবল তাবল কি বলছে? মরা লাশ তালা করেছে? মনে হয় চোখের ধান্দা। আমাদের ড্রাইভার নেয়ামত সেরকম বলছে। আপনি কি ড্রাইভার নেয়ামতের সঙ্গে কথা বলবেন? চুপ স্টুপিড, তুমি শুধু ঢাকা এসে উপস্থিত হও, দেখো তোমাকে কি করি। এত উত্তেজিত হবেন না খালু সাহেব, অতিরিক্ত উত্তেজনায় স্ট্রোক ফেস্ট্রোক হয়ে যেতে পারে। চুপ স্টুপিড। একই গালি বারবার কেন দিচ্ছেন খালুজান? অন্য কোনো গালি দেন। একই গালি বারবার দিলে গালির পাওয়ার কমে যায়। খালুজান বললেন, তোমাদের এখানে তোমরা দুজন ছাড়া আর কে আছে? নিয়ামত আলী আছে, আমাদের ড্রাইভার। দেখি তার হাতে টেলিফোনটা দাও। আমি বললাম, খালুজান তার হাতে টেলিফোন দেওয়া যাবে না, সে যে গতিতে গাড়ি চালাচ্ছে, এখন যদি তার হাতে টেলিফোন দিই সে অ্যাক্সিডেন্ট করবে। আমি বরং তার কানের কাছে টেলিফোন ধরি, আপনার যা বলার বলেন। আমি নিয়ামতের কানের কাছে টেলিফোন ধরলাম। নিয়ামত বলল, বৃত্তান্ত সবই সত্য, আপনি মুরব্বী, আপনার সঙ্গে মিথ্যা বললে কোনো ফায়দা আছে? খামাখা ধমকাইতেছেন কেন? আমি ড্রাইভার নিয়ামত, আমি ধমকে দাঁড়ি না। স্টুপিড গালি কইলাম দিবেন না। আমি যান হাতে নিয়ে গাড়ি চালাইতেছি। আমি বসা বসা চিত্তাছি না, বুঝছেন মুরব্বী? ঝড়ের গতি কমে এসেছে, আমরা ঢাকার কাছাকাছি চলে এসেছি। বাদলের ভয়টা মনে হয় কমেছে, সে আমার কাঁধে মাথা রেখে আরামে ঘুমোচ্ছে। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা হিমু সিরিজের একটি উপন্যাস আঙুল কাটা জোগুলো, ৪র্থ পর্ব। আজকের পর্বটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।